তো আপনি দেখছেন যে এখনো পর্যন্ত কিন্তু এখানে ফায়ার সার্ভিস কিংবা ফায়ার সার্ভিসের সঙ্গে যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন, তারা উদ্ধার করছেন। তো সব মিলে কিন্তু আমরা সেটি দেখছি। কিন্তু এই উদ্ধার আমরা কিছুক্ষণ আগে আমি টেলিফোনে কথা বলেছিলাম বিআরডব্লিউটি এর যিনি চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, তিনি আমাদেরকে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত নিখোঁজ যত যাত্রী রয়েছে কিংবা যাদেরকে এখনো বলা হচ্ছে স্বজনরা খুঁজছেন, তাদের এই খোঁজাখুঁজি কিংবা নিখোঁজের সংখ্যা পুরোপুরি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে উদ্ধার অভিযান এটি মূলত চলবে। আমরা সেটি কিন্তু দেখছি, এখনো পর্যন্ত সেই উদ্ধার অভিযানটি চলছে। তো একইভাবে আমরা এটিও আপনাকে বলতে চাই যে ঠিক আমরা যেখানটিতে ঠিক দাঁড়িয়ে আছি, আমরা এখন যেখানে আছি সেখানে কিন্তু একটি বিষয় বলছি, ঠিক আমরা যে এখন স্পিড বোটে আছি ঠিক এখানে কিন্তু ঠিক এই বরাবর কিন্তু যে লঞ্চটি ডুবে গিয়েছে অর্থাৎ যেটিকে বলা হচ্ছে মর্নিং বার্ড, আমাদের ঠিক আমরা যে স্পিড বোটটিতে রয়েছি আমরা ধারণা করছি ঠিক এই স্পিড বোটের নিচ বরাবর রয়েছে এই লঞ্চটি। এবং আমি আপনাকে বলতে চাই যে নারায়ণগঞ্জ থেকে যে জাহাজটি অর্থাৎ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে আমরা জানাচ্ছি যে রওনা দিয়েছে, সেটি এখনো কিন্তু আসেনি। আমরা একটু আবার কথা বলতে চাই বিআরডব্লিউটির যিনি কর্মকর্তা আরিফ একটু আমাদেরকে বলবেন নারায়ণগঞ্জ থেকে যে আপনাদের উদ্ধারকারী জাহাজ সেটি কত দূর পর্যন্ত আসলো এবং সেটি এসে যে লঞ্চটি ডুবে গিয়েছে সেটিকে টেনে উপরে তুলবে কিনা, আদৌ প্রত্যয়ের সেই সক্ষমতা আছে কিনা? না, আপনারা জানেন যে অনেক আগেই রওনা দিয়েছে, আসতে একটু দেরি হয়েছে, উজান স্রোতের কারণে দেরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গা ব্রিজের কাছাকাছি প্রায় চলে আসছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো আমরা খুব আশাবাদী খুব দ্রুতই এটা মানে প্রত্যয় দিয়ে তোলা সম্ভব, কারণ এইটি কিন্তু আপনি জানেন 250 মেট্রিক টন ক্ষমতা সম্পূর্ণ একটি উদ্ধারকারী জাহাজ, সেহেতু এটি উদ্ধার করতে খুব একটা বেগ পেতে হবে না বলে আপনাদের এটি টেনে উপরে তুলতে মানে এটা পরিকল্পনা আদৌ আপনাদের আছে কিনা যে আপনারা তুলবেন? কারণ আমরা বারবার দেখি যে যত জাহাজ ডুবে যায় আপনারা সেগুলো তুলেন না, এমন একটি কিন্তু আপনাদের বিষয় বদনাম রয়েছে যে বিআরডব্লিউটি এর জাহাজগুলো তুলে না, এটি আপনারা তুলবেন কিনা? না, এ ধরনের বদনাম তো আপনার কোনো এটা গ্রহণযোগ্যতা নাই, কারণ এটার কোনো কারণও নাই। জাহাজ সর্বোচ্চ চেষ্টা করি আমরা, কিন্তু চ্যানেল মুক্ত করার জন্য জাহাজ দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে একজন মানুষের অনুভূতি, মানুষ কিন্তু তার মৃত লাশটা হলেও চায়, সেহেতু আমরা মানুষের এই অনুভূতিকে আমরা মানে অবশ্যই মূল্যায়ন করি। আমাদের সর্বোচ্চ আমরা যেরকম এই লঞ্চ দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কিন্তু এখানে সাথে সাথে চলে আসছে, আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয়ও কিন্তু চলে আসছেন। সব কিছু মিলেই আমরা কিন্তু একেবারে বিরামহীন চেষ্টা করে। আপনারা যদি পিনাকের ঘটনা কিংবা কদিন আগে যে মিয়ারচরে কমপক্ষে 3 থেকে 4টি জাহাজ ডুবে রয়েছে, কিংবা সর্বশেষ বরিশালে যে জাহাজটি ডুবলো, একটি লঞ্চ ডুবলো আপনার মালবাহী লঞ্চ, সেগুলো আপনারা এখনো তোলেননি, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনারা এটি তুলবেন? না, এটি কিন্তু আপনি জানেন যে পিনাকের যে বিষয়টা, পিনাক কিন্তু খুবই খরস্রোতা একটা পদ্মা নদীতে, একটা মাঝ নদীতে ডুবেছিল এবং এটা কিন্তু আজ পর্যন্ত এটার হদিস মেলেনি। এটা কিন্তু নৌবাহিনী থেকেও কিন্তু আপনার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাশাপাশি আপনি যে কথাটা বলছেন মিয়ারচরে কয়েকটা কার্গো জাহাজ, সেখানেও কিন্তু নদীর অথই জলে এবং নদীর ভয়াবহ খরস্রোতার কারণেই কিন্তু এটা তোলা সম্ভব হয়নি। তারপরেও কিন্তু আজকে যেটা করা হচ্ছে, আজকের নদীটা কিন্তু খুবই মানে একেবারেই নদীটা সদরঘাটের কাছে এটি কিন্তু আপনার ডুবেছে। এটি তোলার জন্য বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজের খুব একটা বেগ পেতে হবে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি আমরা প্রত্যয়কে দূর থেকে দেখতে পাচ্ছি, আমরা প্রত্যয় কাছাকাছি এসে গেছে প্রায়। আমরা রোপ সোলিং করে রেখেছি, আগাম কাজ কিছু করে রেখেছি, যেহেতু লঞ্চের লোকেশনটা আমরা পেয়ে গেছি। বলছেন যে আপনারা জাহাজটি তুলবেন, যে আমরা প্রত্যাশা করি যেহেতু লঞ্চটির মধ্যে নিশ্চয়ই বেশ কিছু মরদেহ এখনো রয়েছে, তো সেটি আপনারা নিশ্চয়ই টেনে তুলবেন বলে আমরা প্রত্যাশা করি। কারণ যাদের স্বজন হারিয়েছে, যারা প্রিয়জনকে হারিয়েছেন, তারা অন্তত চাইবেন যে স্বজনের যে মৃতদেহ সেটি যাতে অন্তত তারা বুঝে পান, একটি নির্দিষ্ট জায়গায় সেটিকে কবর দেয়া হয়। তা আমরা যেটি বলছিলেন বিআরডব্লিউটি এর কর্মকর্তা যে নারায়ণগঞ্জ থেকে যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যেটি সকালেই রওনা দিয়েছেন,
সেটি ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে। তা আমরা নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী সেটিও জানাবো যখন প্রত্যয় কাছাকাছি আসবে, কিংবা যে লঞ্চটি ডুবে গিয়েছে মর্নিং বার্ড সেটিকে যখন টেনে তুলবে কিংবা আদৌ টেনে তুলতে পারবে কিনা সেটি আমরা নিশ্চয়ই আপনাকে যখন সেটি কাছাকাছি এসে কাজ শুরু করবে সেটি আমরা দেখাবো আপনাদেরকে। তো যে বিষয়টি বলা হচ্ছিল, এই যে বুড়িগঙ্গা, একদিকে বাবুবাজার ব্রিজ আর একদিকে পোস্তগোলা ব্রিজ, এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলোমিটার জায়গা হবে। সেখানে কিন্তু অসংখ্য খেয়াঘাট রয়েছে এবং এই খেয়াঘাটগুলোর কারণেই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন, যাত্রীরা মারা যাচ্ছেন। এবং এটি কেন বারবার আমরা এটিও দেখেছিলাম যে গত বছর বিএডব্লিউটি যখন এই খেয়া নৌকাগুলো বন্ধ করে দিয়েছিল, তারা বলেছিল নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গা থেকে খেয়া নৌকা চলতে পারবে না। তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এর প্রতিবাদে এখানকার যারা ইজারাদার, যারা প্রভাবশালী, তাদের ছত্রছায়ায় এই সব নৌকাগুলো কিন্তু ধর্মঘট ঢেকেছিল। তখন কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং কেরানীগঞ্জ পাড়ের যে এমপি রয়েছেন নসরুল হামিদ দীপু, তারা কিন্তু দুজনে এখানে এসে এই পরিস্থিতি আবার সামাল দিতে হয়েছিল। তা আমরা আসলে দূর থেকে দেখছি যে প্রত্যয় কাছাকাছি এসেছে। আমি ক্যামেরায় আপনাকে দেখাতে পারবো কিনা যে ঠিক পোস্তগোলা ব্রিজের ওপারে যে সাদা জাহাজটি দেখা যাচ্ছে সেটাই হলো প্রত্যয়, সেটি কিন্তু কাছাকাছি এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই সেটি আমরা আপনাদের জানাবো। আমরা কিন্তু সেটাকে নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবার জানাবো যখন প্রত্যয় কাছে এসে কাজ শুরু করবেন। কিন্তু আজকে যেটি বারবার আসলে এখানকার যারা মানুষ, যারা স্বজনহারা স্বজন, যাদের স্বজন হারিয়েছেন আজকের এই দুর্ঘটনায়, তাদের যে বিষয়টি বলছেন তারা, যে এখানে কিন্তু তারা তাদের যে কাজগুলো, তাদের যে নির্দিষ্ট যে উদ্যোগগুলো নেবার কথা ছিল সেগুলো সময় মতো নিতে পারলে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটতো না। এবং এই এখন যেহেতু বর্ষা মৌসুম, বুড়িগঙ্গায় অন্যান্য সময়ের চেয়ে কয়েক গুণ পানি বেশি, সেই পানি থাকার কারণেও কিন্তু উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলছেন, উদ্যোগ নিচ্ছেন। সেই চেষ্টাগুলো কিন্তু বারবারই বিফল হচ্ছে এসব কিছু অবৈধ প্রভাবশালী ইজারাদার কিংবা এসব লঞ্চের মালিকদের কাছ থেকে। এবং এখানে যে এই যে ছোট ছোট ডিঙি নৌকাগুলো দিয়ে মানুষ পারাপার করা হয়, ঢাকার পাড় থেকে বুড়িগঙ্গার এপার ওপার অর্থাৎ কেরানীগঞ্জ পাড়ে নিয়ে যাওয়া হয়। এবং আমরা ওখানে দেখেছি যে এখানে কিছু, আপনি জানেন যে কেরানীগঞ্জ পাড়ে বেশ কিছু বড় বড় মার্কেট রয়েছে, আলম মার্কেট নামে পরিচিত। সেই আলম মার্কেটের যারা মালিক রয়েছেন তারাও কিন্তু এই যে অবৈধ যানগুলো চলে এর সঙ্গে একটা জড়িত রয়েছেন। কারণ এই আলম মার্কেটেই দেশের দক্ষিণাঞ্চলের যত বড় বড় দোকানপাট রয়েছে অর্থাৎ গার্মেন্টসের পণ্য, এই আলম মার্কেট থেকে কিন্তু পাইকারি বাজার, ওখান থেকে সবাই কিনে নিয়ে এই লঞ্চে করে বিভিন্ন জেলায় চলে যান। তো এই মার্কেটের যারা মালিকরা রয়েছেন, মার্কেট কমিটি রয়েছেন, তারা চান না যে এখানে এই অবৈধ যানগুলো বন্ধ হোক। কারণ তারা মনে করছেন যে এই নৌযানগুলো যদি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এই যারা বিভিন্ন দক্ষিণাঞ্চলের যারা পাইকার রয়েছেন তারা হয়তো আলম মার্কেটে না গিয়ে ঢাকার পার কিংবা গুলিস্তান থেকেই তারা তাদের মার্কেটিংগুলো করবেন। এই ভয়ে কিন্তু তারা এই অবৈধ নৌযানগুলো চলাচল তারা বন্ধ করতে দিচ্ছেন না। এবং এর পিছনে কিন্তু তারাই এক ধরনের বলা চলে যে অনেকটা শেল্টার বলা হয়, যে শেল্টারটি তারা দিচ্ছেন। এটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন সময় এ নিয়ে কিন্তু নানান কথা উঠেছে, গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে। বিভিন্ন যারা যাত্রীদের নিয়ে কাজ করেন, যাত্রীদের কল্যাণে কাজ করেন, তারাও কিন্তু কথাগুলো বলছেন। এবং আমরা বারবার দেখেছিও ঢাকা নদী বন্দরে নিয়ে উদ্যোগও নিয়েছে, কিন্তু সেই উদ্যোগটা কিন্তু সফল হয়নি। এখানকার যারা কিছু সিন্ডিকেট রয়েছে, কিছু জনপ্রতিনিধি রয়েছে, এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, তাদের কারণে। তো এটি কিন্তু আসলে বন্ধ হওয়া উচিত এই নৌযানগুলো। কারণ আপনি খুব আসলে এটি খুবই একটি স্বাভাবিক বিষয়। আপনি কেন এটি যে কেউ বুঝবে, যেখানে একটি 4তলা লঞ্চ চলে, অর্থাৎ যে লঞ্চটিতে কমপক্ষে 2000 যাত্রী বহন করা যায়, সেই একই রুটে, সেই একই জায়গায় কিভাবে আসলে 3 জন বা 6 জন বহনকারী একটি নৌযান চলতে পারে, কিংবা সেই একই রুটে কিভাবে একটি 100 যাত্রীবাহী মানুষকে বহনকারী কিংবা 50 জন বহনকারী ছোট ছোট ট্রলার কিভাবে চলে। এটি কিন্তু আসলে খুবই একটি সাধারণ প্রশ্ন, কিন্তু আসলে সেই আমরা দেখিনি। কিন্তু এখনো পর্যন্ত সেই জাহাজ, সেই বড় বড় জাহাজগুলোর যে রুটে চলে সেই রুট থেকে এই ছোট ছোট লঞ্চগুলোকে এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়নি, কিংবা বন্ধ করে দেওয়ার উদ্যোগটি সফল হয়নি আপনি সেটা কিন্তু। এবং একই সঙ্গে আমি আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, যে মালবাহী যে নৌযানগুলো চলছে পুরো বাংলাদেশে, সেই নৌযানগুলো কিন্তু কোনোটি
সন্ধ্যার পরে চলবার কথা নয়, কিন্তু আমরা কিন্তু দেখেছি আজকে বছরের পর বছর ধরে নানান কথাবার্তা বলা হলেও সেই যে মালবাহী নৌযানগুলোও কিন্তু এখনো আসলে বন্ধ হয়নি। রাতে চলাচল সেগুলো দিনে তো চলছেই, নিয়ম মেনে চলছে, ঠিক আছে, কিন্তু রাতে কিন্তু সেগুলো চলবার কথা নয়। সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখছি সেই যে নৌযানগুলো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি, তারা কিন্তু এখনো চলছে। তো সব মিলে কিন্তু এসব নানা অনিয়ম কিংবা নানা উদ্যোগ বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো কমছে না। সেটাই কিন্তু এখানকার যারা স্বজন হারানো মানুষজন তারা কিন্তু সে কথাগুলি বারবার বলছেন। তা আপনারা দেখছেন উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সেবা সংস্থা যারা উদ্ধার অভিযান নিয়ে কাজ করেন, যারা তারা কিন্তু করছেন যার যতটুকু সামর্থ্য রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি নৌবাহিনী যে বিশেষ করে নৌ পুলিশ তারা যে উদ্ধার অভিযানটি করছে, তারা কিন্তু একদমই তাদের যে ছোট ছোট ট্রলার সেগুলো দিয়ে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে মূল কাজটি এখানে করছেন ডুবুরিরা, তারাই মূলত পানির নিচে গিয়ে যে লঞ্চটি ডুবে গিয়েছে সেই মর্নিং বার্ড সেখান থেকে মরদেহগুলো তুলে নিয়ে আসছেন। আমরা কিন্তু কয়েকজন যারা লঞ্চে ছিলেন তাদের সাথেও কিন্তু কথা বলে আমরা দেখেছি যে তারা তাদের স্বজনদের যদি তারা নিখোঁজ থাকেন বা না পেয়ে থাকেন বা আজকে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছেন, তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে মরদেহগুলোকে শনাক্ত করবার জন্য। তা আমরাও সমাজ সংবাদের মাধ্যমে যারা এসছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই আমাদের সময় টিভির স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করে বিআইডব্লিউডির সঙ্গে যোগাযোগ করে আপনাদের যদি কেউ আজকে এসে থাকে তাদের কথাটি জানান এবং আপনারা এসে মরদেহর চেহারা দেখে কিংবা অন্যান্য যে বিভিন্ন চিহ্ন রয়েছে সেগুলো দেখে শনাক্ত করবেন। তো যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখান থেকে দেখছি বেশ কয়েকজনের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে নিয়ে হয়তো তাদেরকে শনাক্ত করা হবে কিছুক্ষণের মধ্যে। এখানে যদি নৌ পরিবহন প্রতিমন্ত্রী এখানে আসেন আমরা নিশ্চয়ই তার যে বক্তব্য সেটি আমরা জানাবো। নৌ পরিবহন প্রতিমন্ত্রী যদি এখানে এসে থাকেন সেটি আমরা জানাবো। আমরা জানতে পেরেছি যে তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং তিনি সদরঘাটের কাছাকাছি চলে এসেছেন। তো আমরা সেটিও আপনাদের নিশ্চয়ই পরবর্তী দেখাবো যে তাদের কি বক্তব্য, কেন আজ এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না, কেন আজকের এই ঘটনাটি ঘটলো। উদ্যোগ নিলে হয়তো এই ঘটনাটি ঘটতো, এই ঘটনাগুলো ঘটতো না, সেই কথাগুলো কিন্তু মানুষজন বলছেন, যারা স্বজন হারিয়েছেন তারা বলছেন। এবং আমি আপনাকে হ্যাঁ নিশ্চয়ই আমাদের আরেকজন সহকর্মী, আমাদের এখানে আরো দু তিনজন সহকর্মী রয়েছেন, তারাও নিশ্চয়ই যিনি মন্ত্রী তার সঙ্গে তাদের মাধ্যমে আমরা খবরগুলো জানবো, কিংবা বিআরডব্লিউডির চেয়ারম্যান তিনি যদি কোনো কথা বলে থাকেন সেটিও আমরা নিশ্চয়ই তার মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি তারা যখন কথা বলবেন বা তারা তাদের প্রতিক্রিয়াগুলো জানাতে চাইবেন আমরা নিশ্চয়ই সেগুলো আপনাদেরকে জানাবো। আমি আপনাকে আরেকটি বিষয় দেখাতে চাই, এখানে যে কোস্ট গার্ড সদস্যরা রয়েছেন কিংবা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের যে উদ্ধারের চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা তবে নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার হয়েছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। সম্ভবত 30 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমরা একটু বিআরডব্লিউটি এর যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আমরা একটু সামনের দিকে গিয়ে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে একটু আমরা একটু জানবো যে আসলে ওখানকার তারা কতজনের মরদেহ এখন পর্যন্ত তারা উদ্ধার করেছেন সেটা আমরা একটু জানতে চাই। আমরা একটু যারা দর্শক রয়েছেন তাদেরকেও জানাতে চাই, যদি আমরা একটু আমাদের যে বাহনটি রয়েছে সেটি সামনের দিকে নিয়ে যাই। তো আমার সামনে এখন যে দেখছেন আল্লাহর দান একটি ছোট্ট ট্রলার, এই ট্রলারটিতেই মূলত 30 জনের বা যারা আগেও বেশ কয়েকজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, বাকি যে অংশগুলো রয়েছে হয়তো 10 থেকে 15 জন হবেন তাদের মরদেহ বহন করে কিন্তু এই আল্লাহর দানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার যে আমরা যদি জানি যে সদরঘাটের সবচেয়ে পাশে হলো মিটফোর্ড হাসপাতাল, সম্ভবত সেখানেই মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে গিয়ে হয়তো বা এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, যে আমরা ঘটনাস্থলে জানতে পেরেছি কিংবা বিআইডব্লিউটিএ যা এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন যে এখন পর্যন্ত 30 জনের মরদেহ তারা উদ্ধার করেছেন
যদিও ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে তারা এখন পর্যন্ত 23 জনের মরদেহ বুঝে পেয়েছেন। এটি কিন্তু দু ধরনের বক্তব্য আসছে, কিন্তু যেহেতু এখানে দু ধরনের কিংবা দুটি সংস্থার মানুষজন, দুটি সংস্থার কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এমন বক্তব্য আমাদের দিচ্ছেন। আমরা বাম দিকে যদি একটু দেখাই যে আল্লাহর দান একটি ট্রলার, সেটিতে করে কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের যে হাসপাতাল কিংবা সেখানে নিয়ে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করা হবে। তো নিশ্চয়ই আপনি দেখছেন যে এখনো পর্যন্ত এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, আমরা একটু সামনের দিকে যেতে চাই, গিয়ে একটু নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। কথা বলে আমরা একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত মোট কতজনের মরদেহ শনাক্ত হলো। আমরা যদি একটু সামনের দিকে গিয়ে জানতে পারতাম, আমরা সেই অনুরোধ করবো বিআরডব্লিউ কর্মকর্তাকে। তো আপনি দেখছেন যে এখনো কিন্তু কিছুক্ষণ পরপরই যারা ফায়ার সার্ভিসের ডুবুরি রয়েছেন, কোস্টগার্ডের ডুবুরি রয়েছেন, তারা কিন্তু নদীর মধ্যে নেমে তারা নদীর তলদেশে গিয়ে এখনো খুঁজছেন। তবে যেটি সবচেয়ে এখনকার পর্যন্ত ইতিবাচক কথা, যে লঞ্চটি ডুবে গিয়েছে বলা হচ্ছে মর্নিং বার্ড 2, সেই লঞ্চটি যেহেতু ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং এই যে আপনি আমার সামনের যে জায়গাগুলো দেখছেন, এখানেই মূলত ঠিক এই পানির নিচেই রয়েছে মর্নিং বার্ড 2, মর্নিং বার্ড 2 লঞ্চটি। তো কিছুক্ষণ পরে সেখান থেকে আমরা দেখছি যে গিয়ে যারা ফায়ার ডুবুরি রয়েছেন তারা লঞ্চটির মধ্যে গিয়ে আমরা দেখছি যে সেখানে গিয়ে ভিতরে কোনো মরদেহ রয়েছে কিনা সেটি তারা কিছুক্ষণ পর গিয়ে খুঁজে বের করে নিয়ে আসছেন। আমরা এতক্ষণ যদি আমরা বলি সকাল থেকে এ পর্যন্ত দেখেছি মোট 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেটি দাবি করছেন বিআরডব্লিউটিএ। যদিও ফায়ার সার্ভিস বলছেন যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 23 জনের মরদেহ। তা আমি একটু আবারও এখন পর্যন্ত আমাদের সঙ্গে যারা এইমাত্র এসে অংশ নিলেন, যেসব আমাদের সঙ্গে দর্শক, তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আজ সকাল 9টায় বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকায়, অর্থাৎ বুড়িগঙ্গার আমি যদি একটু বিশ্লেষণ করে বলি যে সদরঘাটে মোট 3টি পন্টুন ঘাট রয়েছে। সেটি একটি হলো বরিশাল ঘাট, একটি হলো পটুয়াখালী ঘাট এবং পিছনে অর্থাৎ পূর্ব দিকে রয়েছে চাঁদপুর ঘাট, লালকুটি ঘাট বলা হয়। তো সেই চাঁদপুর ঘাটের থেকে আরো একটু পূর্ব দিকে আছে শ্যামবাজার। সেই শ্যামবাজারে মূলত ময়ূর 2 লঞ্চটি বার্দিং করা ছিল, যেটিকে বলা হয় পার্কিং, আমরা যদি গাড়ির ভাষায় বলি। সেখান থেকে সেই লঞ্চটি আমরা দেখেছি যে সেখান থেকে যখন পিছনে ফিরছিল, অর্থাৎ বলা হচ্ছে যে ব্যাগার দেয়া বলে যে সেটি যখন ব্যাগার দিচ্ছিল, তখন মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ছোট লঞ্চ, যেটিকে বলা হচ্ছে যে মর্নিং বার্ড, সেই লঞ্চটি ময়ূর 2 এর পিছন থেকে যখন অতিক্রম করছিল, তখনই কিন্তু ময়ূর 2 এর পিছন দিকের ধাক্কায় সেই লঞ্চটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সকল যাত্রীরা যারা ভিতরে ছিলেন তাদের বেশিরভাগই আর উঠতে পারেননি। তবে মর্নিং বার্ডের উপরে যারা ছিলেন, অর্থাৎ ছাদের অংশে যারা ছিলেন, তারা বিভিন্নভাবে সাঁতরে কিংবা আশপাশের যে ছোট ছোট নৌযানগুলো ছিল, সেই নৌযানগুলোর সহায়তায় অনেকেই সাঁতরে উঠতে পেরেছেন এবং তারা দাবি করেছেন যে মর্নিং বার্ড 2 লঞ্চটি খুবই একটি ফিটনেসবিহীন ছিল বলে ওই লঞ্চের যাত্রীরা মূলত দাবি করেছেন। তো একইভাবে কিন্তু আমরা দেখি যে এই এলাকায় আরো এমন যত ছোট ছোট লঞ্চ চলে। আমি যদি বলে যাই, আমার সামনের যে এই যে দেখছেন ছোট্ট একটি ট্রলার, যেটি ইঞ্জিন চালিত ট্রলার, এই এখানে এই সদরঘাট থেকে পাগলা, সদরঘাট থেকে ওদিকে আমরা যদি বলি যে বসিলা, সদরঘাট থেকে নারায়ণগঞ্জ, এসব অঞ্চলে কিন্তু এই ছোট ছোট ট্রলারে করে 50 জন 60 জন করে যাত্রী বহন করা হয় এবং এই ছোট ছোট যে ট্রলারগুলো রয়েছে, এই ট্রলারে করে কিন্তু এমন অতিরিক্ত যাত্রী বহন করবার জন্য কিন্তু বারবার এমন দুর্ঘটনা ঘটে। আসলে এখানে সমন্বয়হীনতা কিংবা সচেতনতার অভাব সব পক্ষেরই কিন্তু রয়েছে বলে দাবি করছেন এখানকার মানুষ। তো এখানকার যারা ভুক্তভোগী, এই যে আপনি যে দেখছেন, আমি যদি একটু দেখাই, এটিতেই যে কিন্তু সম্ভবত একটি ব্যাগ ভেসে উঠেছে এখানে। এটি যে হয়তো লঞ্চের মধ্যেই এই ব্যাগটি ছিল কিনা, কিংবা যে লঞ্চটি ডুবে গিয়েছে তার মধ্যে এটি ছিল কিনা,
এখনই বলা যাচ্ছে না। তো কি পারবেন পরে মাস পানি দিয়ে ভালোভাবে হাত কিন্তু সেই ব্যাগটি তুলে উপরে তুলছেন। তবে তবে এর মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে নিশ্চয়ই এখানে বসে বলবার কথা নয়। তবে এর মধ্যে নিশ্চয়ই কোনো মালামাল রয়েছে যেটি এখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে ব্যাগটি এটি ভেসে উঠেছে আমাদের সামনেই, কিন্তু ভেসে উঠলো এবং বেশ ভারী। এটি কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি অনেক ভারী একটি ব্যাগ। এর মধ্যে কি রয়েছে সেটি আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু সম্ভবত কোনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু রয়েছে, যেটি ডুবে যাওয়া যে লঞ্চ মর্নিং বার্ড 2 সেই লঞ্চের ভিতর থেকে নিশ্চয়ই বের হয়ে আসবার কথা। কারণ আপনি জানেন যে ঠিক এই বরাবর কিন্তু লঞ্চটি চিহ্নিত করা হয়েছে যে এখানেই লঞ্চটি আছে। তো সেখান থেকেই সম্ভবত এই একটি বড় কাপড়ের বান্ডিল বলা হয় সেটি কিন্তু আপনি দেখছেন যে ভেসে উঠেছে এবং সেটি ভেসে উঠবার পর কিন্তু দেখছেন নেভি সদস্যরা সেটিকে তুলে তাদের যে ট্রলার সেখানে গিয়ে তারা রাখলেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এমনই কিন্তু কখনো মানুষের মরদেহ ভেসে উঠছে, কখনো কাপড়ের ব্যাগ ভেসে উঠছে, কখনো কাপড়ের বান্ডিল ভেসে উঠছে। আসলে সব মিলিয়ে একটি হৃদয় বিদারক দৃশ্য। আপনি ঠিক যেভাবে আমাদের সামনেই এই কাপড়ের বান্ডিল ভেসে উঠলো, ঠিক এভাবেই কিন্তু ভেসে উঠতে পারতো এখানকার একটি নিশ্চয়ই কোনো মানুষের মরদেহ বা অন্য কিছু। নিশ্চয়ই তেমনটি ঘটবে না বলে আমরা প্রত্যাশা করছি। তো আমরা একটু আসলে যদি সামনের দিকে যেতে চাই সেটি আমরা যেতে চাইবো। যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে আসি। নিশ্চয়ই নৌযানটি এখানেই থাকবে। আমরা একটু আমাদের সহকর্মী বেলায়েত কিন্তু ইতিমধ্যে মিটফোর্ড হাসপাতালে পৌঁছে গিয়েছে, আমরা তার সাথে কথা বলবো। তবে তার আগে আমি একটু এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিংবা যারা নদীর নিচে নামছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, আমি চেষ্টা করে দেখব যারা নদীতে ভিতরে নেমে খুঁজছেন। আমরা একটু এমন একজনের সাথে কথা বলতে চাই যারা নিচে নেমেছেন, যারা আপনারা যদি আমি একটু কথা বলি, একটু যদি আপনারা সামনে আসেন, কেউ একজন একটু আমরা কথা বলতে চাই, একটু সামনে আসবেন অনুগ্রহ করে। হ্যাঁ, নৌযানটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যারা লঞ্চটির মধ্যে গিয়েছিলেন, আপনারা কষ্ট করে এই যে নিরীহ মানুষগুলোকে তুলে আনছেন, আমি একটু জানতে চাইবো যিনি ভিতরে গিয়েছেন একটু বলবেন আপনারা গিয়ে কি দেখলেন, লঞ্চটি কোথায় আছে, সেই অবস্থানটা কি? জি বলুন। এটার অবস্থানটা হচ্ছে সম্পূর্ণ উল্টো অবস্থায় আছে, যে আপনার উপরে যে ছাদটা আপনার মাটির নিচে আছে। এরপরে মাস্টার কেবিন যেটা ওইটা মাটির নিচে আছে, এটা ডাইবে গেছে কাদা নিচে ঢুকে গেছে। আর দোতলা আর মাস্টার কেবিন সহ 3 তলা। তো দোতলাটার মধ্যেই লাস্টটি ছিল, দোতলা ইয়াটার মধ্যে। আর ছাদ এই যে নিচে বটমটা উপরে বাইসে রয়েছে, জাহাজের যে বটমটা এটা উপরে এভাবে বাইসে রয়েছে। ভিতরে কোনো মরদেহ আছে কিনা কি দেখে আসছে? থাকতে পারে, আমরা এটা সঠিক বলতে পারবো না, অন্ধকার এখানে বলতে পারবো না। থাকতে পারে কিন্তু আমরা সঠিক বলতে পারবো না যে নাই, এই কথা বলতে পারবো না। তবে আমাদের সার্চ থাকবে। আপনি একটু জানতে চাইবেন, আপনি তো গিয়েছিলেন, আপনি কি অবস্থা দেখেছেন লঞ্চ? একটু সামনের দিকে আসেন। আমি একই অবস্থায় আপনার প্রথম নিয়ে ঢোকার পরে আপনি যখন জি আপনার উল্টা অবস্থায় আছে এবং মাস্টার গেটের নিচে ইয়াতে আছে, এই অবস্থায় আছে। তো বুঝতে পারছিলেন যে তারা কিন্তু খবর এই লঞ্চ ডুবিতে যারা নিহত হয়েছেন, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে ঢাকা মিটফোর্ড হাসপাতালের যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে। আমি এখন সেখানে অবস্থান করছি। এখানে আমি এসে যেই পরিবেশটি দেখতে পাচ্ছি, যে স্বজনদের আহাজারিতে আসলে এই পুরো হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। একটু জানিয়ে রাখতে চাই যে এখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন তাদের স্বজনদেরকে খুঁজে নিতে। এখানে এসে তারা মাটিতে লুটিয়ে পড়ছেন, কান্নাকাটি আহাজারি
আহাজারি তারা করছেন, বিলাপ করছেন তারা তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য। আমরা এখানে দেখি যে এখানে এসে দেখেছি যে যেই মরদেহগুলো সদরঘাট থেকে নিয়ে আসা হয়েছে সেই মরদেহগুলো এখানে মর্গে রাখা হয়েছে আপাতত। এখানে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের যে ময়নাতদন্তের যে কার্যক্রম সেই প্রক্রিয়া শুরু হবে। তবে আমি এখানে যে কিছুক্ষণ আগে এসেছি এখন পর্যন্ত আসলে কতগুলো মরদেহ এখানে আনা হয়েছে সেই সংখ্যাটি আসলে এখন পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি। তবে সর্বশেষ আমরা যেটি জানিয়েছিলাম সদরঘাট থেকে যে প্রায় 28টি মতো মরদেহ, আমি যখন সদরঘাটে ছিলাম 28টি মরদেহর খবর জানাচ্ছিলাম তখন। এরপরে আরও কয়েকটি মরদেহ, আরও কয়েকজনের মরদেহ কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। তো এখনও সেই সংখ্যাটি আমাদের হাতে আসেনি। আমরা এখানে দেখছি যে এই পুরো মিটফোর্ড হাসপাতালের যে মর্গের যে এলাকাটি রয়েছে এই পুরো এলাকায় কিন্তু স্বজনরা ঘিরে ফেলেছেন এবং তারা বিলাপ আহাজারি করছেন, তারা তাদের স্বজনদের জন্য অপেক্ষা করছেন। এবং এখানে যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, এর আগে যেটা জানিয়েছিলাম যে এই স্বাভাবিক প্রক্রিয়াটি হচ্ছে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে যেই সমস্ত স্বজনরা এসেছেন তাদের মাধ্যমে তাদের স্বজনদেরকে শনাক্ত করা হবে এবং সঠিকভাবে শনাক্ত হওয়ার পরে তাদের কাছে তাদের স্বজনদের লাশ হস্তান্তর করা হবে। তো সেই হস্তান্তর প্রক্রিয়াটি শুরু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখানে দেখছি যে যাদের স্বজনরা নিখোঁজ হয়েছেন সদরঘাটে বা শ্যামবাজারের কাছে যে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে সেই লঞ্চ ডুবিতে যাদের স্বজনরা নিহত হয়েছেন তারা এখানে এসে বিলাপ করছেন, আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। এবং অনেকে এসে কিছুক্ষণ আগে আমি এমন একজনকে পেয়েছি যিনি বলেছেন যে তার একই সঙ্গে তার মা এবং ভাই দুজনেই একই লঞ্চে ছিলেন, এর মধ্যে তার ভাইকে পাওয়া গেছে কিন্তু তার মাকে পাওয়া যায়নি। এভাবেই অনেকের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে যে 2-3 জন আত্মীয় স্বজন এসেছেন, এর মধ্যে 1-2জনকে পাওয়া গেছে, বাকিদেরকে পাওয়া যায়নি। এই যারা নিখোঁজ হয়েছেন তাদের স্বজনরা এখন অপেক্ষা করা ছাড়া তাদের কাছে আসলে আর কোনো কাজ বাকি নেই। তারা আসলে অপেক্ষা করছেন জীবিত কিংবা মৃত তাদের স্বজনদেরকে শেষ নজর একটু দেখার জন্য। তারা এখানে এসে কান্নাকাটি করছেন। আর এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা তাদেরকে আসলে শান্ত করার চেষ্টা করছেন, ধৈর্য ধরতে বলছেন। আমরা দেখছি যে পুরো হাসপাতালে যেই মর্গের যে এলাকা রয়েছে এই পুরো এলাকা ঘিরেই কিন্তু তাদের একেবারে আহাজারি, চিৎকার, রোনাজারিতে এই পুরো হাসপাতালের পরিবেশ কিন্তু একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এখানে। এবং এখানে তাদেরকে আসলে ধৈর্য ধারণ করার কথাই বলছেন বারবার, যে যখন ময়নাতদন্ত শুরু হবে ময়নাতদন্তের পর ধীরে ধীরে একজন করে পরিচয় শনাক্তের মাধ্যমে তাদের স্বজনদের কাছে তাদের মরদেহগুলো হস্তান্তর করে দেওয়া হবে। তো তারা আসলে খুব স্বাভাবিকভাবেই তারা উদ্গ্রীব হয়ে আছেন এবং তারা হাজারি করছেন, কান্নাকাটি করছেন আসলে স্বজনদেরকে শেষ নজরে একটিবারের জন্য দেখার জন্য এবং নিজের প্রিয়জনকে এখান থেকে নিয়ে গিয়ে নিজের মতো করে দাপন করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটি করছেন। এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম, যেটা জানিয়েছিলাম যে সদরঘাটেও তারা একই ধরনের অবস্থা করেছিলেন, একই ধরনের কান্না হাজারি করেছিলেন। সেখান থেকেই তারা সরাসরি তাদের স্বজনদের মরদেহ তারা ফেরত পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি সম্ভব হয়নি। স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তাদের কাছে তাদের স্বজনের মরদেহ হস্তান্তর করা হবে, সেই জন্যই হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এখানে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিচয় শনাক্তের মাধ্যমে তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তো সেই জন্য তাদেরকে সেখান থেকে হাসপাতালে চলে আসতে বলা হয়েছে এবং তারা সেই নির্দেশনা অনুসরণ করে তারা হাসপাতালে চলে এসেছেন এবং তারা হাসপাতালে এসে তারা এখন অপেক্ষা করছেন। আমরা কিছুক্ষণ আগে যেটা জানিয়েছিলাম যে লঞ্চ ট্রলারের মাধ্যমে যেই নদীর মাঝখান থেকে একসঙ্গে আমরা 22 জনের মরদেহ আনতে দেখেছি, এরপরে ভিন্নভাবে আরও কয়েকজনের মরদেহ আনা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করছে, সেটি মূলত এখান থেকে আসলে মরদেহ শনাক্ত করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু অ্যাম্বুলেন্সও জড়ো হয়ে গিয়েছেন বা স্বজনরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা এখানে যাই হাসপাতালের ব্যবস্থাপনা রয়েছে, সরকারি ব্যবস্থাপনায়, সব ধরনের ব্যবস্থাপনায় কিন্তু তারা রাখছেন। এই ব্যবস্থাপনার মাধ্যমেই স্বজনদের আহাজারির যদি সমাপ্তি ঘটে তারা সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সকাল 9টার দিকে ঘটেছে এই বুড়িগঙ্গা নদীতে শ্যামবাজারের কাছে যেই একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চ 50 জনের মতো যাত্রী নিয়ে ডুবে গেছে। এখানে আমরা অল্প কয়েকজনকে জীবিত অবস্থায় তারা উদ্ধার হতে পেরেছেন বা তারা জীবিত অবস্থায় তারা ফিরতে পেরেছেন, কোনো মতে নিজেকে রক্ষা করেছেন। আর বেশ কয়েকজনই পানিতে ডুবে আসলে মারা গেছেন। এদের মধ্যে আমরা সর্বশেষ যেটা জানিয়েছিলাম আমি যে 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এরপরে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হতে পারে। তবে এখনও নিখোঁজদের
নিখোঁজদের অনুসন্ধান করার জন্য ডুবুরি দলগুলো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই দিকে তাদের যে প্রক্রিয়াটি যে হাসপাতালের মর্গে নিয়ে আসার পরে এখানে সেই প্রক্রিয়াগুলো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, অর্থাৎ ময়নাতদন্ত এখানে যে মর্গে একটু আগে পুলিশের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে যে যারা পুলিশ সদস্য হিসাবে এখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা নিয়োজিত আছেন তাদেরকে মর্গের গেটে তাদেরকে জরুরি ভিত্তিতে যেতে বলা হয়েছে। তারা সেখানে যাওয়ার পরে তাদের মাধ্যমে যেই সমস্ত স্বজনরা আছেন এবং যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বাড়ির ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সব ধরনের ঠিকানা তাদের চেহারা দেখে শনাক্ত হওয়ার মাধ্যমে পুলিশের মাধ্যমে এই মরদেহগুলো স্বজনদের কাছে আসলে হস্তান্তর করার প্রক্রিয়া করা হবে। তবে এখানে আমরা দেখছি এখানেও কিন্তু একই ধরনের ঘটনা। এর আগে যেটা জানিয়েছিলাম যে উদ্ধারকারী দলের সঙ্গে যে উৎসুক জনতার যে ভিড়, সে উৎসুক জনতা কিন্তু এখানেও ভিড় করছে। আসলে এখানেও স্বাভাবিকভাবে আসলে মানে গণমাধ্যম কর্মীদের সহ অন্যান্যদের কাজের যে প্রক্রিয়া সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যেটি বারবার বলতে চাচ্ছি যে আসলে এই করোনা সংক্রমণের সময় যে সামাজিক দূরত্বের কথাটি বারবারই বলা হচ্ছে, আমরা এই ক্ষেত্রে কিন্তু একেবারেই দেখছি এটা লঙ্ঘিত হচ্ছে। বা এখানে আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, আনসার সদস্য আছেন, তারা এই সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে তাদের দায়িত্বের ক্ষেত্রে আমরা একটু শিথিলতা দেখছি। অর্থাৎ তারা কিন্তু এখনও কঠোর হচ্ছেন না। যে এখানে যেভাবে মানুষ ভিড় করছেন, এই ভিড়ের কারণে কিন্তু যে করোনা সংক্রমণের বিষয়টি রয়েছে সেটি কিন্তু এক ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা দেখছি এক্ষেত্রে মোটামুটি এখন পর্যন্ত এখানে যারা দায়িত্বে নিয়োজিত আছেন, আনসার সদস্য কিংবা পুলিশ সদস্যরা, তারা এখনো নির্লিপ্তই রয়েছেন এই বিষয়টি নিয়ে। তো এটি আসলে দেখার বিষয় যে এখানে স্বজনদের মরদেহ খুঁজতে এসে কেউ যদি সংক্রমিত হয়ে যায়, এটি আসলে অনেক বড় দুঃখজনক কারণ হবে। সেই জিনিসটা যাতে না হয়, সেই ব্যাপারটি যাতে না ঘটে, সে ব্যাপারে এখানেও নিরাপত্তার কিছু বিষয় আছে। তো এখানে যারা সচেতন মানুষ রয়েছেন তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা আনসার সদস্য যারা আছেন তাদের হস্তক্ষেপটা এখানে জরুরি। কারণ এখানে যত না বেশি স্বজনদের, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের স্বজনরা এসেছেন, বা লঞ্চে যে সমস্ত যাত্রী ছিলেন তাদের স্বজনরা এসেছেন, তার থেকে অনেক বেশি এখানে কিন্তু উৎসুক জনতা, যারা এখানে এসে আসলে কোনো কারণ ছাড়াই আসলে ভিড় করছেন। তাদের এই অকারণে তাদের ভিড় করাটা একদিকে যেমন করোনা সংক্রমণের কারণ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে এখানে যারা এখানে যেই ময়নাতদন্ত সহ লাশ হস্তান্তরের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিও বাধাগ্রস্ত হচ্ছে। এত শত শত মানুষ এখানে আসলে ভিড় করার কারণে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে লাশ হস্তান্তরের বিষয়টি, সেটি আসলে বাধাগ্রস্ত এখানে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তো এখানে আসলে এই খুব সহসাই যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাটা খুব জরুরি, যে যাদের এখানে স্বজনরা ছাড়া যারা আছেন তাদেরকে এই ঘেরাওয়ের মধ্য থেকে তাদেরকে এখান থেকে যাতে তারা চলে যায় সেই বিষয়টি সংশ্লিষ্টরা বলছেন, সেই বিষয়টি এখন নিশ্চিত করাটা হচ্ছে বড় বিষয়। তবে আমরা এখানে দেখছি একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স এসে স্বজনদের যেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এই মরদেহগুলো এখানে ময়নাতদন্তের পর তাদের সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়টি মোটামুটি বলা যায় যে এখানে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সকাল 9টার পর যে প্রথম ভাগে যে টানা 4 ঘন্টার মতো যে উদ্ধার তৎপরতা, এই উদ্ধার তৎপরতায় আমরা 28 জনের মরদেহ শনাক্ত হওয়ার যে বিষয়টি নিশ্চিত হলাম, এবং সেখান থেকে এই মরদেহগুলোকে এই মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এবং প্রথম দিকে আমরা যেটা দেখেছি যে তাদের স্বজনরা সদরঘাটে যেভাবে কান্নাকাটি আহাজারি করছিলেন, সেখানে তাদেরকে আসলে ধৈর্য ধারণ করে হাসপাতালে চলে আসতে বলা হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে পরিবেশটা আরও বেশি ভারাক্রান্ত। এখানে স্বজনদের আহাজারিতে এই হাসপাতালের পরিবেশ আরও বেশি ভারাক্রান্ত হয়ে গেছে। এখানে মাটিতে গড়িয়ে পড়ছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে মাটিতে লুটিয়ে পড়ছেন স্বজনদের জন্য। এখনো অনেকেই জানেন না যে তার স্বজন মৃত আছেন নাকি জীবিত আছেন, সেই বিষয়টি নিশ্চিত এখনো অনেকেই নন। অর্থাৎ সবাই আসলে যারা ওই লঞ্চে ছিলেন, তারা নিখোঁজ অবস্থায় যারা ছিলেন, তারা আসলে এখানে এসে আহাজারি করছেন, জীবিত অথবা মৃত যে কোনোভাবে তারা তাদের স্বজনদেরকে এখন এই মুহূর্তে আসলে পরিচয় শনাক্তের মাধ্যমে তারা নিজের কাছে আসলে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। তো
আমরা এখানে দেখছি যে যাদেরকে আমরা দেখছি তাদের মধ্যে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের মুন্সিগঞ্জ থেকে এই ঢাকায় আসার পথে তারা এখানে অনেকেই তাদের একসঙ্গে 2 জন 3 জন কারো 4 জন করে আত্মীয় স্বজন ছিলেন। এই 4 জনের মধ্যে 2 জনকে পাওয়া গেছে, বাকিদেরকে পাওয়া যায়নি এরকম, বা কারো 4 জনের মধ্যে 1 জন পাওয়া গেছে, বাকি 3 জনকে পাওয়া যায়নি, কারো 2 জনের মধ্যে 1 জনকে পাওয়া গেছে, বাকি 1 জনকে পাওয়া যায়নি। এভাবে করে কিন্তু আমরা দেখছি যে অনেকে আহাজারি করছেন। যে আমরা অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছি যে তার কোন কোন স্বজন এখানে নিখোঁজ অবস্থায় আছেন। তো এই অধ্যায়ের আসলে সমাপ্তি ঘটা পর্যন্ত আরও আসলে অপেক্ষাই করতে হবে। বলা যায় যে ময়নাতদন্ত শেষ হওয়া, পরিচয় শনাক্ত হওয়া এবং স্বজনদের কাছে একে একে মরদেহগুলো হস্তান্তর করা পর্যন্ত কিন্তু আসলে অপেক্ষা করতে হবে। এবং এখানে এসে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে মরদেহগুলোর জন্য স্বজনরা আসলে আহাজারি করছেন। তারা আসলে তাদের কান্নাকাটি, তাদের আহাজারিতে কিন্তু পুরো হাসপাতালের পরিবেশ, বলা যায় যে যেটা বলছিলাম যে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। আর এখানে যে মরদেহগুলোকে সঠিকভাবে পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে তুলে দেওয়ার জন্য যেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অংশ হিসাবে কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম যে পুলিশ সদস্যদেরকে মর্গের গেটে ডাকা হয়েছে। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করবেন এবং ময়নাতদন্ত হওয়ার পরে পুলিশের মাধ্যমে তার সংশ্লিষ্ট জেলা, উপজেলা, গ্রাম সব বিষয়, ইউনিয়ন সব বিষয় নিশ্চিত হওয়ার মাধ্যমে তার স্বজনের যে নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে পরিচয় নিশ্চিত হওয়ার মাধ্যমে স্বজনদের কাছে কিন্তু তুলে দেওয়া হবে। তো সেটার জন্য আসলে এখানে স্বজনরা অপেক্ষা করছেন, কান্নাকাটি করছেন। আসলে এর অবসান হতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু, অর্থাৎ এখনো উদ্ধার তৎপরতার কাজ যেভাবে চলছে নদীর মাঝখানে, সেই কাজ শেষ হওয়া এবং এখানে একইভাবে ময়নাতদন্ত শেষ হওয়া, দুটি প্রক্রিয়া শেষ হতেই কিন্তু অনেক সময় লাগবে এবং সেই প্রক্রিয়ার জন্য কিন্তু আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। দর্শক, যেটা জানিয়েছিলাম যে সর্বশেষ যে কজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এই মরদেহগুলো এই যে পুরান ঢাকার নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে, মিরপুর হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে প্রক্রিয়ার ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে একে একে মানুষ আসছেন, নতুন করে আসছেন, তারা তাদের স্বজনদেরকে খুঁজছেন। কেউ স্বজনের ছবি নিয়ে আসছেন, ছবি দেখিয়ে তাদের স্বজনদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এখনো অনেকেই জানেন না যে আসলে এই যে মরদেহগুলো এখানে নিয়ে আসা হয়েছে, এই মরদেহগুলোর মধ্যে কেউ কি আছেন যে ভাই আপনারা একটু যান পাশে থাকেন, এখানে থাকেন। হ্যাঁ বেলায়েত, আমরা রয়েছি ঠিক যেখানে লঞ্চটি সকালে ডুবেছে, সকাল 9টায়। এখন থেকে প্রায় 6 ঘন্টা আগে এখনো উদ্ধার অভিযান চলছে। 6 ঘন্টা শেষে উদ্ধার অভিযান শেষ হয়নি, সেখানে আছে। তো আমি একটু কথা বলতে চাই এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এসেছি। আমরা একটু কথা বলবো যে আপনাদের সামনে একটু বলবেন যে এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ মরদেহ উদ্ধার করেছেন এবং কি অবস্থা রয়েছে। আমরা অলরেডি আমাদের অপারেশনটা কন্টিনিউ করে যাচ্ছি। আর স্টিল নাও এই পর্যন্ত আমরা 30 জনকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পুলিশকে হ্যান্ড ওভার করছি। আচ্ছা, আর আহত অবস্থায় কি জানতে পেরেছেন? কজন আহত বা কজন উঠতে পেরেছে? আসলে আমাদের ইনসিডেন্টের মেইন হলো যে ইনফরমেশন। আমরা ঘটনাস্থলে পৌঁছার পর আমরা ইনফরমেশন নিয়েছি, কিন্তু স্পেসিফিক কোনো ইনফরমেশন আমরা পাইনি। কেউ বললো যে এখানে 40 জন থেকে 50 জন, কেউ বললো যে 50 জন থেকে 60 জন। স্পেসিফিক কতজন যাত্রী ছিল এখানকার কেউ সঠিক ইনফরমেশন দিতে পারেনি। আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার অনুমতি সাপেক্ষে আপনার আরেকজন কথা বলতে চাই। আপনি মাত্র নিচ থেকে আসলেন, আপনি আসলে কি দেখে এসেছেন, নিচে কি অবস্থা? এখন গিয়ে দেখলি লঞ্চটা উল্টাই আছে। তারপর চতুর্পাশে আমরা দেখলাম গ্রিলের ভিতরে কেবিনের ভিতরে ঢুকিয়া এবার দেখলাম যে নাই। এবারে চতুর্পাশে বাহির দিয়ে ঘুরে গিয়ে দেখে আসলাম, আমরা কোথাও ডেড বডি পাই না। হয়তো ভিতরে থাকতে পারে, কারণ লঞ্চটা উবুত হয়ে গেছে, তো চিৎ হওয়ার পরে এরপরে হয়তো আমরা করতে পারি। এখন কাজ আমাদের
চলতে থাকবে। ধন্যবাদ। আমি একটু দেখাতে চাই এই যে নৌকাটিতে কয়েকটি আপনি দেখবেন দড়ি বাঁধা রয়েছে, এখানে একটি দড়ি রয়েছে। যদ্দূর আমরা জানতে পেরেছি যে এমন কিছু মাধ্যমে লঞ্চ চিহ্নিত করে রাখা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই যে দড়িটি আপনি দেখছেন, অর্থাৎ আমি আমার এই বাম দিকে যে দড়িটি, এই দড়িটি দিয়ে লঞ্চটি চিহ্নিত করে রাখা হয়েছে যে লঞ্চটি ঠিক কোথায় আছে, যাতে লঞ্চটিকে তারা আর না হারিয়ে ফেলেন। সে কারণে কিন্তু লঞ্চটিকে চিহ্নিত করে রাখা হয়েছে। তো ফায়ার সার্ভিস সকাল থেকে আমরা তারা দেখেছি উদ্ধার কাজ করেছিল, তারা সবশেষ জানিয়েছিলেন যে তারা 23 জনের মরদেহ পেয়েছেন। তবে এইমাত্র কিন্তু ফায়ার সার্ভিসের এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন কিংবা যারা নিচে ছিলেন, নিচে বারবার এই পানির তলদেশে যাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বললাম, যিনি সেখান থেকে মাত্রই এসেছেন যে ডুবে যাওয়া লঞ্চটির ভিতর থেকে। তিনিও যে বিষয়টি বললেন যে পুরো লঞ্চটি উল্টে গিয়েছে, আসলে ডুবে যাওয়ার পরে লঞ্চটি এই মুহূর্তে উল্টে যাওয়া অবস্থায় রয়েছে এবং লঞ্চের মধ্যে আর কোনো মরদেহ, আর কোনো নিরীহ মানুষের মরদেহ আছে কিনা সেটি কিন্তু তিনি পুরোপুরি নিশ্চিত করে বলতে পারেননি। তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের এই অভিযান আরও বেশ খানিক সময় ধরে অব্যাহত থাকবে। আর একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, ইতিমধ্যে আপনি দেখেছেন, আমরা আপনাকে জানাচ্ছিলাম যে উদ্ধারকারী জাহাজ BAWT এর যেটি নারায়ণগঞ্জ থেকে সেই সকাল সকালে রওনা দিয়েছে, সেই জাহাজটি কিন্তু এখনো এখানে এসে পৌঁছেনি। আমরা আপনাকে এর আগের সংবাদে দেখিয়েছিলাম যে সেটি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি এসেছে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিয়েছে এখন নতুন করে। পোস্তগোলা ব্রিজের যতটুকু উচ্চতা, সেই উচ্চতা পেরিয়ে আসলে প্রত্যয়টি সামনের দিকে আসতে পারছেন না। এখন কিন্তু পোস্তগোলা ব্রিজের ওখানেই প্রত্যয় আসলে দাঁড়িয়ে আছে। তাদের যে উপরের যে অংশটি, যেটি উঁচু অংশ, সেই অংশটি আমরা যতদূর জানতে পেরেছি সেই অংশটি এখন তারা নিচু করার চেষ্টা করছেন, অর্থাৎ যে মেশিন দিয়ে সেটি নিচে নামিয়ে আনা যায় সেই চেষ্টাটি তারা করছেন। সেটি করবার পরেই কিন্তু মূলত সেটি সামনের দিকে আসবে। এর পাশাপাশি আপনি দেখছেন যে BAWT এর একটি জাহাজ, যেখানে করে মূলত BAWT এর কর্মকর্তারা কিংবা নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সব কর্মকর্তারা তারা মনিটরিং করছেন যে এটি উদ্ধার অভিযান কতটুকু ঠিকমতো হচ্ছে, সেটিও কিন্তু তারা দেখছেন। তো সব মিলিয়ে কিন্তু ঘটনা ঘটবার 6 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি।